কতটা মানে নির্লজ্জ হতে পারে আমি দেখতেছি জিনিসটা। একজন বিজেপি সদস্য ভারতের বিএসএফ এর অন্তত 5 জনের সমান। মাসুদ কামাল আপনাকে একটা প্রশ্ন করেছি, আবার বলবো। জি কামালপুরে জি বিএসএফ বলেছে গুলি চালাবো যদি এরকম হয়, আর বিজেপি জবাব দিয়েছে আপনারা গুলি করলে কি বসে থাকবো, আমাদের কাছে গুলি নেই। দেখেন আমাদের সঙ্গে তো এরকম গোলাগুলি কিন্তু আগেও হয়েছে, একবার খুব বড় গোলাগুলি হয়েছিল যখন নাকি ফজলুর রহমান সাহেব বিডিআর ছিল, বিডিআর ছিলেন, ডিজি ছিলেন। তো এই সমস্ত গোলাগুলি না আমাদের দুই দেশের জন্যই আমি মনে করি ক্ষতিকর। কারণ একটা সিচুয়েশন যখন এরকম হয় এটা তো কেবল এখানেই থাকে না, অনেক দূর পর্যন্ত চলে যায়। তো এবং এই গোলাগুলির খুব ভালো রেজাল্ট আমরা কখনো পাই নাই। এবং তারও চেয়ে বড় কথা যে অতীতে যে গোলাগুলি হয়েছিল ওটাই কিন্তু মানে ভারত কিন্তু খুব একটা সুবিধা করতে পারে নাই আমাদের যে ইতিহাস যেটা, কিন্তু অর্জন কিন্তু কারোর কিছু হয় না। আর আমরা প্রতিবেশীরা পরস্পর সঙ্গে যুদ্ধ কেনই বা করব, যেটার সমস্যা এটার সমস্যার সমাধান খুব সহজ সমাধান। আচ্ছা পুশব্যাক যখন আপনার করতেই হবে, এটা আসলে যেটা হচ্ছে বুঝছেন, এটা বেসিক্যালি পলিটিক্সটা হচ্ছে। শুভেন্দু অধিকারী জিতছে এই হুজুগটাকে করে সামনে নিয়ে। এখন সে যে হুজুগটাকে আসলেই মিন করে, সে যে কিছু করতে চায়, এটা তার ভোটারদের কিন্তু দেখাতে হবে, সেটা সে দেখাচ্ছে। এটা করো এটা করো এটা করো, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টই বলছে যে শুভেন্দুকে একটু হেল্প করো, তোমরা এগুলো কইরা শুভেন্দুর মুখ রক্ষা হোক। শুভেন্দু অধিকারীর মুখ কিন্তু খুব একটা মানে কন্ট্রোল অবস্থা থাকে তা কিন্তু না। উনি তো একবার বলছিলেন শেখ হাসিনা যখন চলে গেছিল যে শেখ হাসিনা এখনও বাংলাদেশে, আমি মনে করি আমি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করি, আর কিছুদিন পরে সে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, জিয়া তো না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, স্যালুট দিয়ে নিয়ে তারা তোমরা চেয়ারে বসাবা। তো বলছে তো উনি আবার কিন্তু এটাও বলছে যে শেখ হাসিনার কে বাবা কে মা এগুলো অনেক কিছু বলছে, যাক সেগুলো আর বলতে চাই না। তো উনি এলোমেলো কথা তো বলেন। এখন সেই কথাগুলির যদি বাস্তবায়ন করার জন্য একটু নমুনা দেখায়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদের এই প্রাদেশিক সরকারের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতেই পারে, হয়তো সেটাই তারা করতেছে। কিন্তু আমাদের যে টেনশনের কথা আপনি বললেন, যে যদি গোলাগুলি শুরু হয় তাহলে কি হবে, জীবনহানি হতে পারে। গোলাগুলির নেট রেজাল্ট কি হবে? গুলির রেজাল্ট কখনো ভালো হয় না, ভালো হবে না। আর সবচেয়ে যে বড় যেটা পেইনফুল ব্যাপার, অনেককে কিন্তু তারা নো ম্যানস ল্যান্ডে এনে বসিয়ে রেখেছে। নো ম্যানস ল্যান্ড, খোলা আকাশের নিচে এই যে অসহায় লোকগুলি বসে আছে, বাচ্চা কাচ্চা সব মিলে, এগুলো কারা? এরা আমার দেশের নাগরিক, মানবেতর ব্যাপার। এরা কি আমার দেশের নাগরিক না ওদের দেশের নাগরিক? এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না। কারণ এই যে লোকগুলো বসে আছে এরা তো জীবন, এরা মানুষ তো রে ভাই। এই বর্ষা বাদলের দিনে এদের খাওয়া দাওয়া, পানি, বৃষ্টি, এগুলি এটা কোনো কথা? এটা কিছু হইল? এবং এটা করে নিয়ে তারা কে নিজেদেরকে মানবিক সরকার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এটা তো আমি বুঝি না। কোনো বড় লোক কিন্তু পাঠায় না। পুলিশের মানে কি, এরা অবৈধভাবে ওখানে গেছে, তো অবৈধভাবে তো আওয়ামী লীগের বহু লিডার গেছে, অবৈধভাবে তো শেখ হাসিনাও গেছে, তো শেখ হাসিনা পোষণ করুক। তো এইগুলি বলে তো লাভ নাই, মানে এইগুলি আসলে পলিটিক্স। এবং এই যে পাঠাচ্ছে যাদেরকে, সব মুসলিম, মানে টোটাল যে পলিটিক্সটা বিজেপি করতেছিল। পলিটিক্স আপনি আগেও একবার বলে, কি পলিটিক্স হতে পারে? এই তো ওখানকার ভোটারদেরকে বোঝানো, দেখো আমরা এই সমস্ত মুসলমানদের রাখবো না আমাদের এখানে, এরা সব বাংলাদেশের লোক। ওদের তো এই যে এসিসি যেটা হয়েছে, এটার তো মূল বক্তব্য এটা, যদি ওখানে কেউ যায়, তারা যদি মুসলিম ছাড়া অন্য কিছু হয়, তাহলে তাকে তারা নাগরিকত্ব দিয়ে দেবে। বাংলাদেশের সাথে সম্পর্কিত কোনো রাজনীতি থাকতে পারে, এটাও থাকতে পারে। মানে যেমন ধরে যে আওয়ামী লীগ, না, এটা দুইভাবে থাকতে পারে। আমি বলি আপনাকে, একভাবে হলো দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের সঙ্গে ইন্ডিয়া গভর্নমেন্টের সম্পর্ক একদম তলানিতে পৌঁছে গেছে। এত তলানিতে কখনো আগে পৌঁছায় নাই, খুব খারাপ ছিল। আমরা সবাই ভেবেছিলাম যে নতুন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট আসলে এর সঙ্গে হয়তো ইন্ডিয়ার সম্পর্কটা ভালো হবে, আমরা সবাই প্রত্যাশা করেছিলাম। এবং আমরা এটাও দেখলাম আমাদের দিক থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম বিদেশ সফর ইন্ডিয়া দিয়ে শুরু করলো। তো গেল, আমরা ভাবছিলাম উনি তো খুবই নাকি ক্যারিসমেটিক লোক, শুনেছি হয়তো উনি দিল্লি জয় করে আসবে। কি জয় করে যাই না, ভোটটাও বোধহয় পায় নাই।
অনেকে তো বলে ভোটের জন্য গেছিল, যুদ্ধ শুনছি ইন্ডিয়া নাকি তাকে ভোট দেয় নাই। যাই হোক, সব সে গেছে, নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট কিছু না কিন্তু। এখন তারপরেও কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলো, ইউনুসকে পছন্দ করে না, ইউনুস 7 সিস্টার নিয়ে কী বলছে না বলছে, অনেক কথা নিয়ে আলোচনা আছে, অনেক অজুহাত আছে। তো এই গভর্নমেন্টের সঙ্গে যখন নাকি খালেদা জিয়া মারা গেলেন, ওনারা মারা যাওয়ার পর তো পররাষ্ট্রমন্ত্রী নিজে চলে আসছিল তারেক রহমানের সঙ্গে দেখা করতে, তাহলে তার সঙ্গে তো এই আচরণগুলি মিলে না। এখন আমার যেটা সন্দেহ হয় যে সামনে ইন্ডিয়ার সঙ্গে আমাদের কয়েকটা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলাপ আলোচনার ব্যাপার স্যাপার আছে। গঙ্গা চুক্তি তো এই বছরে শেষ হয়ে যাচ্ছে, ওটা আবার রিনিউ করার ব্যাপার আছে। আমরা পদ্মা ব্যারেজ করতেছি, এটা নিয়ে তাদের আপত্তি আছে। তিস্তা চুক্তি নিয়েও আমরা আলোচনা করতেছি, ওটাও আমরা চাইবো। চীন এই তিস্তা চুক্তিতে আলোচনা করতে চায়। এখন এই বিষয়গুলি নিয়ে ওনারা হয়তো আমাদের একটা চাপ দিতে চাচ্ছে। এখন এই চাপ দেওয়ার পদ্ধতি সম্ভবত এটা হতে পারে। এটা একটা আমার ইকুয়েশন। আরেকটা হলো হয়তো আওয়ামী লীগের ব্যাপারে তারা কিছু বলতে চায়, সে বলতে চাওয়ার আগে তারা এইগুলি দিয়ে একটা চাপ দিচ্ছে গভর্নমেন্টকে, যে তোমরা এটা করো না হলে কিন্তু আমরা এরকমভাবে তোমাদেরকে ইরিটেট করতে থাকবো। এটা তো আসলে ওই মানে খোঁচানো ছাড়া তো আর কিছু না। এটা করে কি কিছু করতে পারবে? কি করবে? আমি একটু জওয়াবিদের কাছে যাই। মানে এই যে প্রশ্ন কথাটা উনি বললেন যে আওয়ামী লীগ নিয়ে তাদের একটা পরিকল্পনা থাকতে পারে, আপনি একটু কিন্তু এরকম ইঙ্গিত বোধহয় করেছিলেন, ঠিক আওয়ামী লীগ নাম বলেন নাই কিন্তু ভূ রাজনীতির কথা বলেছিলেন। এরকম কি হতে পারে যে তারা এরকম একটা চাপ দিচ্ছে যাতে শেষ পর্যন্ত তারা তাদের যে রাজনৈতিক এজেন্ডা আছে আওয়ামী লীগকে কেন্দ্র করে সেটার কথা নিয়ে আসবে সামনে? মান্না ভাই, আপনি বড় ভাই, আমি ছোট ভাই, কিন্তু আপনাকে পিটানো স্টার্ট করলাম। আপনি একসময় প্রতিরোধ করবেন না? আপনার যতটুকু শক্তি আছে করবেন না? তা আমরা ছোট, তারা বড়, যদি আমাকে পিটাতেই থাকে আমি প্রতিবাদ করব না? করব তো। আমার বক্তব্য হচ্ছে যে আমি কিন্তু ইঙ্গিত দিয়েছি, বাংলাদেশ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমি ভূ রাজনীতি কিন্তু রাজনীতিতে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই। বাংলাদেশ কিন্তু খেলতে পারে, কিন্তু আমরা খেলতে চাই না, কারণ আমরা ছোট, আমরা বড়োর সাথে লড়াই করতে চাই না। আমরা খেলতে চাইবো কেন? হ্যাঁ, আমরা চাই তাদের সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের ন্যায্য হিস্সাটা সর্বক্ষেত্রে যেখানে যেখানে পাই আমাদের দেখ। আমাদের 18 কোটি জনগণের, তাদের তো এই জায়গাটা দরকার মার্কেটের জন্য, আর কি করবে তারা? আমাদের বাংলাদেশের লোক ওখানে বাজার করতে যায়, চিকিৎসা নিতে যায়, শিক্ষা নিতে যায়। মাঝখানে ইউনিসের সময় সব আটকায় দিছে না, এখন তো মানুষ মালয়েশিয়া যায়, ব্যাংককে যায়, চীনে যায় চিকিৎসা নেওয়ার জন্য, থাইল্যান্ড চলে যায়। আপনি যত ডিস্টার্ব করবে ডেস্টিনেশন খুঁজে নেবে বাংলাদেশের লোক। বাংলাদেশের 18 কোটি জনগণ, এটা সহজ না। সুতরাং ভারতেরও প্রয়োজন আছে বাংলাদেশকে, বাংলাদেশেরও ভারতের প্রয়োজন আছে, ভারতকে প্রয়োজন আছে। সুতরাং আমার মনে হয় যে সরকার টু সরকার আলোচনা করে এটা সেটেল করা উচিত। এটা বিএসএফ বিজেপি আলোচনা করেই এটা রাজনৈতিকভাবে সরকারের পর্যায়ে আলোচনা হওয়া উচিত এবং এটার সমাধান করা উচিত। কারণ প্রোটোকল স্বাক্ষর হয়েছে, কিন্তু সেটার থেকে বেরিয়ে যাবে কেন তারা? ভারত বেরিয়ে যাবে কেন? আর আমাকে আপনার গঙ্গার পানি ছেড়ে দেন, তিস্তার পানি ছেড়ে দেন, সিকিম থেকে উৎপন্ন হয়েছে, আপনার 5-6টা বাদ দিয়ে বিদ্যুৎ তুলতেছেন, পানি তুলে নিচ্ছেন, ওটার প্রবাহ ছেড়ে দেন। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী তো আছে, আপনি ছেড়ে দেন, আমার আপত্তি নেই। আমাদের বাদ করার দরকার নাই, রিজার্ভার বানানোর দরকার নাই। কিন্তু আপনি পানি ছাড়বেন না, আবার সবগুলো রিভার লিঙ্কিং প্রজেক্ট বানাচ্ছেন। তা আমি তো দেশে এই ভূখণ্ডে তো আমাদের বাংলাদেশে তো মানুষ প্রাণেই বাঁচবে না, তা আমি বাঁচার জন্য চেষ্টা করব না? আপনার অঞ্চলে পানি আটকাতে পারেন, আমার অঞ্চলে আমি বাদ দিতে পারবো না, রিজার্ভার তৈরি করতে পারবো না। আপনার অঞ্চলে আপনি কাঁটাতারের বেড়া দিবেন, আমার অঞ্চলে আমি প্রোটেকশন দেবো না? আমি চেষ্টা করব তো, অবশ্যই করব। আমি একটাই কথা বলছি, দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে ভারতের এই কারণে সম্পর্ক থাকে না। তাকে পানি নিয়ে নেপালের সাথে তাদের আচরণ, আমাদের সাথে আচরণ কিন্তু আলাদা, সম্পূর্ণ উল্টাটা। তারা তাদের সুবিধা ছাড়া, আমি ওই ছাত্র জীবনের স্লোগান দিয়েছি মান্না ভাই, যে ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস হোক, নিবাদ যাক। ওরা তো সবসময় আমাদের সাথে তো সম্প্রসারণবাদী আচরণ করে, সেই ছাত্র জীবন থেকে দেখতেছি। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ভারতও আমাদের দরকার, আমাদের ভৌগোলিক অবস্থার কারণে ভারত আমাদের দরকার, আমাদেরও ভারতকে দরকার। সুতরাং আমাদের সাথে আমার মনে হয় সরকারি পর্যায়ে ইতিমধ্যে আপনার
জাতিসংঘের মানবাধিকার সনদ বলেন, প্রোটোকল স্বাক্ষর করছেন, যেভাবে পুশব্যাক হওয়ার কথা সেভাবে হোক, আইন মেনে হোক, আপত্তি নাই। যদি সত্যি সত্যি বাংলাদেশি কেউ ভারতে যেয়ে থাকে, অনুপ্রবেশ করে থাকে, যদি সে সত্যি বাংলাদেশি হয়, আমরা ফেরত দেবো, সমস্যা নেই। আলোচনা করে আইনি পদ্ধতিতে, জাতিসংঘ তো একই, মানবাধিকার কমিশনে একই আইন। আপনি তো জোর করে কাউকে পাঠিয়ে দিতে পারবেন না। এমনকি কেউ যদি বাংলাদেশের লোক ওখানে থাকে, ভারতে থাকে, সে যদি বাংলাদেশে আসতে চায়, তার বাড়িতে ফেরত আসতে চায়, তাও আপনি বাধা দিতে পারেন না। সুতরাং এই বল প্রয়োগ করা তো এটা ফাইনালি না। আমাদের দেশে কিন্তু যুদ্ধ হয়েছে, আপনি যেটা বললেন, আমাদের বিজেপি ভেরি স্ট্রং, সংখ্যায় অল্প, ওদের আপনার চৌকি আছে, ইত্যাদি ইত্যাদি আছে, আমাদের নাই। তারপরে জনগণ চাপতেছে। একটা সময় তো আপনি যদি গুলি করে মেরেই ফেলেন, বিজেপির একটা সৈন্যকে মেরে ফেলেন, ছেড়ে দিবে না তো। একজন বিজেপি সদস্য ভারতের বিএসএফ এর অন্তত 5 জনের সমান, এটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের এটা বলা হয় আধা মিলিটারি বিজেপি। আমাদের বিজেপির কিন্তু পুরোটা অফিসার সব আর্মির, এটা মানতে হবে। সুতরাং আমরা কিন্তু বিএসএফ না, আমরা বিজেপি, আর্মির আধা সামরিক বাহিনী কিন্তু এটা। সুতরাং আমরা যুদ্ধে কিন্তু পরাস্ত হবে। আমরা যুদ্ধ করতে চাই না, আমরা ছোট দেশ, যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদেরকে বিশ্বায়নের দিকে এতিম ভাড়া মোটেই ঠিক হবে না তাদের। আপনি বলছেন এরকম, কিন্তু আপনি কি মনে করেন যে ইন্ডিয়া এরকম কথা ভাবছে? তার সাথে বড় কথা হলো কি, মানে এরকম কি মনে হচ্ছে আপনার যে এখন বাংলাদেশ ভারতের মধ্যে মানে বিশেষ করে মানে এই দ্বন্দ্বটা পরাশক্তির একটা প্রক্সি জোনে হয়ে গেছে, পরিণত প্রক্সি জোন? না, এটা হয়তো সজীব ভুইয়া কইছে না, আসিফ ভুইয়া আছে, ডিপ স্টেট ইলেকশনের আগে এবং এখনো ডিপ স্টেট সক্রিয়। আমার কাছে মনে হয় যে আমাদের দেশের সব ডিপ স্টেট কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে চায়, জনগণ না। জনগণের ভিতরেও কাজ করতে পারে, সুশীল সমাজ আছে, রাজনীতিবিদ আছে, কাজ করতে পারে, কিন্তু আমাদের দেশে তো আর ডিপ স্টেট নাই। আমাদের দেশে ওরকমই নেই, পরাশক্তির মধ্যে আছে, সেই ডিপ স্টেটই আমাদের মাধ্যমে হয়তো কাজ করে। সজীব ভুইয়াকে রিমান্ডে নিলেই তো বোঝা যায় ডিপ স্টেট করছে না, সে ডিপ স্টেট কাজ করছে, তাদের 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হয়েছে। শেখ হাসিনাকে রাজসাক্ষী বানায়, এই যে এক্স আইজিপিকে রাজসাক্ষী বানায় নিছে না, তো ডিপ স্টেটের সজীব ভুইয়াকে রাজসাক্ষী বানাই নিতে হয়, সমস্যা নাই, ওকে খালাস করে দিবে পরে, ও খালি সাক্ষী দিয়ে দিবে, খালাস। এবং আপনার দেখেন এই সরকার কি কইতেছে, কি চাইতেছে তা জানি না। ইউনূস সহ দুদকে মামলা আছে, ফরমাল মামলা করা আছে অনেক উপদেষ্টা বিরুদ্ধে, তদন্ত হচ্ছে না। ইউনূস সাহেব বিদেশে চলে গেল, 7টার সময় টার্কিশ এয়ারওয়েজে চলে গেল, একটা ভিভিআইপি, সে বিএসএফ এর এখনো এসএসএফ এর সে পায়, পায় 1 বছরের জন্য আছে, তো সে তো চুপ করে চলে গেছে, কেউ জানে না, একটা নিউজ নাই, কিছু নাই। এই জন্য অনেকেই বলে যে সে পালায় গেছে। এখন শোনা যাইতেছে যে ফ্রান্সে যায় নাকি, কি না, কিছুদিন পরে যখন চলে আসবে তখন আবার কেউ এটা বলবে না। উনি তো এই প্রোটোকল পান অলরেডি, সেই প্রোটোকল নিয়েই উনি গেছেন, কোনো ফোকাস নাই, কোনো নিউজ নেই, সেটা আর একটা কথা। সেটা কেন নাই সেটা উনি জানেন বা গভর্নমেন্ট জানেন, আমরা জানি না। সিএনএন আপনার এই যে এত শিশু মারা গেল হামে, সেটার ব্যাপারে কোনো ওনার বক্তব্য নেই। সিএনএন সিও মারা গেছে, ঠিক স্টেটমেন্ট দিয়েছে, বিশাল এক স্টেটমেন্ট। কি খেলে উনি যখন রাজনীতিতে আসেননি তখন কোনো ব্যাপারে ওনার বক্তব্য শুনেছিলেন? কোনো স্বাধীনতা দিবসে, কোনো বিজয় দিবসে, কোনো 21শে ফেব্রুয়ারিতে? তারপর শুনি নাই। উনি তো আপনার তো মান্না ভাই বলছেন, আপনার তো ডাইরেক্ট টিচার ছিল, আপনার তো উনি কথা বলে না, শোনে, কিন্তু ওনার ক্রিমিনালি আচরণ সে নিজেই করে, এটা কেউ জানায় করে না। তো তার যা করার সে ঠিকই করে। আপনি বলেন তো, তিনি সরকার প্রধান ছিল, তার এক্সিকিউটিভ অর্ডারে তার মামলাগুলো তুলে নিছে, বলেন। তারপর গ্রামীণ ব্যাংকের বেনিফিট নিছে, সে গ্রামীণ ফোনের নামে বেনিফিট নিছে তো, তার নামে কিছু নাই, কিন্তু সে নানাভাবে ট্রাস্ট করে টোরে নানাভাবে বেনিফিট নিয়ে গেছে। এগুলো করছে কোন কারণে, কি কারণে বলেন? সে নোবেল উইনার কেমন, পিস প্রাইজ পাইল, বিশ্ববিখ্যাত লোক কেমনে? 3-0 থিওরি, বাংলাদেশে 3-0 3টেই কানা করে ফেলছে। 0 আপনি বলেন, 0 আনএমপ্লয়মেন্ট। বিশ্ব ব্যাংক বলে 3 কোটি লোক বেকার, সে বেকার করে থেকেছে। 0 পভার্টি, এখন মানুষ খাবার পায় না। আপনি বলেন বাংলাদেশের
অর্ধেক লোক খাবার পায় না, 80% লোক খাবার পায় না। আচ্ছা, জিরো কার্বন ইমিশন, এখন বাংলাদেশ বিশ্বের ভিতরে বায়ু দূষণে 1 নম্বর। উনি 18 মাস ক্ষমতায় 030 থিওরি দিয়ে সারা বিশ্ব জয় করতেছে। ব্যাকুব বিশ্ব যে বাংলাদেশে তুমি 18 মাস থাকলে এই 30 1 0 তো নড়লো না। তুমি 30 বাংলাদেশে সারা পৃথিবী জুড়ে 30 চড়াইছে, বাংলাদেশে 30 সব শেষ। বলে না। আচ্ছা, আমাদের সাবজেক্টে আসি। বিষয় হচ্ছে যে প্রক্সি ওয়ার হচ্ছে এরকম কি? না, প্রক্সি ওয়ার আমি ওয়ার মানে ওয়ার না, মানে একটা প্রক্সি জোন। এই যে ধরেন আপনি একটু আগে চিকেন নেক নিয়ে বলেন, কিংবা এই জায়গাতে যে একটা পরাশক্তির দ্বন্দ্ব চলছে আমেরিকা চীন, বা এইখানকার রিজিওনাল যদি পরাশক্তি ধরেন ইন্ডিয়া চীন, এইসব দ্বন্দ্বের জোনে পরিণত হয়ে গেছে। না, ভারত কিন্তু বাংলাদেশের উপরে সবসময় সরকারকে অনুগত রাখতে চায়। হ্যাঁ, এবং তাদের এখন টার্গেট হচ্ছে, তাদের মাথা ব্যথা হচ্ছে 7 সিস্টার, এবং 7 সিস্টার বাংলাদেশ কিন্তু হুমকি 7 সিস্টারের জন্য। কারণ আমরা কিন্তু 7 সিস্টার কাটিয়ে দিতে চাই না, চীন দিতে চায়। সুতরাং এখানে যারা যে ধরেন এই যে লাস্টে আমি লিখেছিলাম, কেউ ছাপে নাই, ট্রানজিট ইউনিটারি আপনার বাতিল করে দিয়েছে, ট্রানজিট বাতিল করছে, কিন্তু আসাম থেকে তাদের ট্রেন 7 সিস্টারে যাবে, আবার ঠিক একই রাস্তা দিয়ে এটা আসাম পশ্চিমবঙ্গে চলে যাবে। এটা হলো করিডোর। শেখ হাসিনা কিন্তু লাস্ট যেটা ট্রানজিট চুক্তি করেছিল, এটা হলো করিডোর। হ্যাঁ, এইটা তাদের সবচেয়ে জরুরি, এটা যাতে বাতিল না হয়। ওটা তো এক্সিকিউট হয় নাই এখনো, বুঝছেন না, এক্সিকিউট হয় নাই, এটা দরকার আছে তাদের। এই জন্য আমার মনে হয় যে তারা এই চিকেন নেক নিয়ে যত পলিটিক্স করতেছে এবং বাংলাদেশ সরকারকে চাপে রাখার জন্য এগুলি করতেছে। তারা প্রক্সি ওয়ার টোয়ার না, হয়তো ভয় টয় দেখাচ্ছে কিছু লোক, সেই সাথে কিছু তারাও তো অনেক লোক জনসংখ্যা বেড়ে গেছে, বাংলাভাষী কিছু মুসলমান তারাই দিল। হ্যাঁ, দেখেন খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কত কিছু রয়েছে, তারা কিন্তু নাগরিকত্ব পারবে। শুধু বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশে যাও, এটা কোন ধরনের ইয়া হইলো বলেন? বর্ডারে এই গরম বৃষ্টি, বাচ্চা কাচ্চা সব ফেলে রাখছে, ছবি দেখা যায় টেলিভিশন, কি নির্দয়। আর বাবার আপনার কাছে জনাব মাসুদ কামাল, জি, রোহিঙ্গা ইস্যু তো এখনো যায়নি, আবার বঙ্গোপসাগরে বাংলাদেশের সাবমেরিন বেজে চীনের আধিপত্য আছে, আমেরিকার সাথে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি, সবচেয়ে বড় বর্ডার শেয়ারিং প্রতিবেশী হিসেবে ভারতের সাথে দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন মিলেই। অন্যদিকে আবার কৌশলগত স্থাপনায় রাশিয়ায় বিনিয়োগ, মানে চিত্রটা দেখেন। 3টা দেশ, আমি বারবার যে প্রশ্ন ওনাকে করবার চেষ্টা করছিলাম, বিভিন্নভাবে বিভিন্ন অক্ষয়ে বা বিভিন্ন প্রভাবে তারা আমাদের সঙ্গে রিলেটেড। এটা জটিল সমীকরণ মনে করেন না, ভূ রাজনীতি খুবই জটিল। এবং সমস্যা কি জানেন, এই সমীকরণ থেকে আমাদের কোনো প্রাপ্তি যোগ নাই। ভেরি ইন্টারেস্টিং, ডক্টর ইউনূস সাহেব এমন কিছু কাজ করে রেখে গেছেন যে এই যে একটা সমীকরণটা পাকা রেখে গেছে, এটা কিন্তু ওনার সমীকরণ। এই সমীকরণের কোনো সমাধান আমরা পাবো না, এবং এই সমীকরণ থেকে আমাদের কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। আমরা আসলে একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছি। এই সমুদ্র এই যে মানে আমাদের দক্ষিণের কোণাটা যেটা, এখানে আপনি ধরেন মিয়ানমার, ভারত, চীন, এবং এর মধ্যে ডক্টর ইউনূস জিয়াফত করে নিয়ে আসছে ইউএসএ কে। সব মিলিয়ে এখানে যে এটা কিন্তু টোটাল একটা ব্যাটেল গ্রাউন্ড হয়ে যাবে, এবং সেখান থেকে আমাদের কিচ্ছু প্রাপ্তি যোগ নাই। আমরা হলাম গিয়ে এও গুলি করলে আমার গায়ে লাগবো, ও গুলি করলে আমার গায়ে লাগবো, এও ধাক্কা দিলে আমি আঘাত পাবো, ও ধাক্কা দিলে আমি আঘাত পাবো। আমাদের স্যান্ডউইচের ওই ভেতরের অংশ হওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। এইটা ডক্টর ইউনূস সাহেব, এই মহাজ্ঞানী, এবং তার সঙ্গে আরেক মহাজ্ঞানী ডক্টর খলিল, এরা দুইজনে মিলে এই আকামটা করছে। সেই খলিল তো আমরা আবার মানে বিভিন্ন রকম ফুল টুল দিয়ে পূজা করতেছি। তো এখন এই হলো কি আমাদের নিয়তি, এখান থেকে আপনি বেরোতে পারবেন না। তো আমি এটাও তো মনে করি, এই যে বলছেন নিয়তি, বলছেন বেরোতে পারবো না, বলছেন তো তাহলে কি হবে? কেমনি বেরোবেন আপনি কে, আমি কে? আমি তো আমাদের এই দেশের মানুষের, এই দেশের টোটাল যে পাওয়ার, সেই পাওয়ার আমি আপনি পিপিলিকার মতো কীটপতঙ্গ।
করতে পারতো কারা? সংসদের এটা আলোচনা হতে পারতো, সরকার একটা সিদ্ধান্ত নিতে পারতো। আপনি দেখছেন যে আপনি তো অনেকদিন ধরে রাজনীতি করেন, আপনি তো এগুলো বোঝেন যে যত চুক্তি আমাদের দেশে এই যাবৎকালে হয়েছে, সেই বঙ্গবন্ধুর বিখ্যাত কুখ্যাত কি গোলামী চুক্তি, ওটা সহ যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার যে চুক্তিটা হয়েছে, এরকম ভয়ঙ্কর চুক্তি আর হয়েছে কিনা? সার্বভৌমত্ব বলতে কিছু নাই। আপনি রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন আপনি ক্রেতা, আপনি বিক্রেতা রাশিয়া, অনুমতি দানকারীকে যুক্তরাষ্ট্র। জুনের 13 তারিখ পর্যন্ত অনুমতি দিয়ে রাখছে। 13 তারিখে পরে আবার যদি ওনারা বাড়ায়, আমি কিনি আর না কিনি, যদি না দেয়। তো এরকম চুক্তি বাংলাদেশে কখনো হয়েছে? হয় নাই। এই চুক্তি নিয়ে এই সরকার, এই বিরোধী দল কাউকে কোনো কথা বলতে শুনছেন এই পর্যন্ত? রুমিন ফারহান একবার আলোচনা করতে চাইলো, সরকারি দলের বিরোধী দল, সে স্বতন্ত্র না, সে তো 4 জন সদস্যের সাপোর্ট পায়নি একটা নোটিশ দেওয়ার জন্য, সে পায় নাই। তো কত অসহায় আমরা। আর এখানে আপনি কে? আমার আপনার কথা কি মূল্য আছে? আমরা চিৎকার চেঁচামেচি করি, ওরা বলে হে পাগল করে কি, হয়তো নিজের খেয়ে গলায় চিৎকার করে, লাভ কি? কোন লাভ আছে বলেন? না, কিন্তু একটা টক শো বলেন অথবা যে কোনো একটা অনুষ্ঠান বলেন, এইরকম জায়গাকে ছেড়ে দিতে পারবো ভাই? আমাদের কোনো উপায় নেই মরে দেওয়া ছাড়া, আমাদের কোনো উপায় নেই কষ্ট সহ্য করা ছাড়া, আমাদের কোনো উপায় নেই দাসত্ব করা ছাড়া। তা তো হতে পারে না। না, তা হতে পারে না, তত্ত্বগতভাবে হতে পারে না, কিন্তু তাই তো হচ্ছে। আপনি ডক্টর খলিল বলে যে আমরা এটা করার আগে উভয়ের সঙ্গে আলাপ করছি, মিনমিন করে আমাদের বললেন, ডাক্তার শফিকুর রহমান বললেন যে না, আমার সঙ্গে আলাপ হয় নাই, এই পর্যন্তই। জি, পরে আবার বলছে, তারপরে কোনো তার দলের কোনো আলোচনা নাই। পরে বলছে বাস্তবতার নিরিখে দেখতে হবে। এখন তারপরে সেখানে গেলেন এই চুক্তির পক্ষে একমাত্র, এবং তার পক্ষেও খুব শুনি না, কিন্তু পক্ষে শুনলাম একটাকে অ্যাম্বাসেডার বলছে, মার্কিন অ্যাম্বাসেডার, সে তো বলবেই, ওনার পক্ষে বলছে। আরেকটা বলতে শুনলাম যে আমাদের এই কি বলে বাণিজ্য মন্ত্রী, উনি একদিন বললেন যে এই চুক্তিতে কিছু কিছু ভালো দিক আছে, কিছু কিছু আছে, আমরা এগুলি পরে পর্যালোচনা করব। আর ডাক্তার জাহিদুর রহমান একদিন বললেন যে আমরা এগুলি নিয়ে পরে পর্যালোচনা করব। আরে ভাই, পর্যালোচনা করব? আচ্ছা, একটা চুক্তি হয়েছে, এই চুক্তি নিয়ে কত মানুষ হইচই করতেছে, ওনারা এখনো পর্যালোচনা করেন নাই। না, সেটা পর্যালোচনা করার কথাটা একটু কিন্তু ভেগ। কেন আপনি পড়বার সাথে সাথে কি সেলস পাচ্ছেন না? পাচ্ছেন না আপনি? তারপরে পর্যালোচনা করতে 6 মাস পর্যন্ত ধরে মানে চুক্তিটা যখন আপনি করছেন, করার আগে পর্যালোচনা করেন নাই, দেখেন নাই যে কি হচ্ছে। আরো ভয়ঙ্কর জিনিসটা কি দেখেন, চুক্তিতে যেটা আছে, চুক্তি কিন্তু এখনো বাস্তবায়িত হয় নাই, অফিসিয়াল এখনো বাতিল করে দিয়েছে। ওদের সুপ্রিম কোর্ট বলছে যে জুজুর ভয় দেখিয়ে চুক্তিটা করানো হয়েছে বলে ধারণা করি আমরা, যে 35% ট্যারিফ নেবে, হ্যান্ড নেবে, ত্যান নেবে। ওদের সুপ্রিম কোর্ট বলছে 35% ট্যারিফ আরোপ করার কোনো এখতিয়ারই ট্রাম্পের নাই। তাহলে তো জুজুর ভয় শেষ। যদি জুজুর ভয় শেষ হয়ে যায়, তাহলে তোমাকে তৈরি করে চুক্তি করতে হবে কেন? আমরা তো আমাদের লোকজনকে ভয় পেতে দেখছি এখনো। এইটা কিচ্ছু না, এটা হলো কি জানেন, তারা ডক্টর ইউনুস, তাদের 2 জন দাস এসে ছিল, মূল ভৃত্য আর কি, ডক্টর ইউনুস এবং ডক্টর খলিল, এই 2 ভৃত্য, তারা এই কাজগুলো তাদের হুজুরের জন্য এই কাজগুলো তারা করে গেছে। এবং তারা তো এই দেশে কেউ থাকে না। ডক্টর খলিল কি দেশে গত 25 বছর ছিল? সে গত 25 বছর এই দেশে ছিল না, সবাই জানি, দেখি নাই। তাহলে উনি দিছে দায়িত্ব, উনি করছে এই কাজটা। ডক্টর আলী রিয়াজ ছিল এই দেশে, সে এসে নিয়ে জ্ঞান দেব আমাদের জাতি কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে। এখন আপনি কখন থাকে কখন যায় কেউ জানে না। আপনি এখন খলিল রহমানের কথা বলছেন, কিন্তু উনি আসলো কিভাবে? হি ইজ দ্য ফরেন মিনিস্টার অফ দিস কান্ট্রি। কেমনে হলো এই সময় এই পোস্টের জব? বাংলাদেশ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এখন। ওইটা হলে ভালো, আপদ বিদায় হলো। চৌধুরী ছিল, আমিও থাকবো, যাচ্ছে না তো উনি। সবাই মনে করেছিল যে তাহলে হয়তো এখন প্রধানমন্ত্রী বলে পররাষ্ট্রমন্ত্রীটা ছেড়ে দেবেন, কিন্তু তো ছাড়বে না তো। সে মানে একটা লোক কতটা নির্লজ্জ হতে পারে, আমি দেখতেছি জিনিসটা। ওনাকে কিন্তু সারা দেশের সমস্ত জায়গায় আলাপ আলোচনা কেউ তার প্রশংসা করেছে না, সে থাকবে এখানে। আবার সে বলে আমি কি জোর করে আসছি? যাই হোক, কথাটা বাড়াবো না যে ওনাদের পক্ষে বলার মতো কেউ নাই। যুক্তি উনি দিয়েছেন যে
হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন, আরও পৃথিবীর দু একটা দেশের কথা বলেছে, সেখানেও এরকম দ্বৈত পাওয়ার নিয়ে আছে, আমিও থাকতে পারি। এটার পাল্টা যুক্তি আমরা বললে ওনার তো বলার সুযোগ নেই। একইভাবে যে অভিযোগগুলো করছি উনি কিছু বলতে পারছেন না। তবে এইটা ঠিক যে আমরা যে বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছি, এটা নিয়ে সর্বত্র সমালোচনা হচ্ছে, সেটার জবাব সরকার দেয়নি, সেটা পার্লামেন্টে ওঠেনি, সেটা পার্লামেন্টে আলোচনা করতে চেয়েছিল রুমিন ফারারা। সমুদয় সদস্যরা মিলে সেই আলোচনা করবার ব্যাপারে আগ্রহী দেখাননি। দ্যাট ইজ ভেরি শেম। মান্না ভাই, পার্লামেন্টে আলোচনাটা পড়ে আপনি দেখেন ট্রাম্পের যে ট্যাক্স বসেছে এটার তার এখতিয়ার নাই, সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে, আমেরিকান সুপ্রিম কোর্ট। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ট্রাম্পের বন্ধু দেশ, আমেরিকার বন্ধু দেশ, তারাও নাকচ করে দিয়েছে। আমাদের যে চুক্তিটা করলো 60 দিনের ভিতরে রিভিউ করা যেতে পারত, রিভিউ করার স্কোপ ছিল, সেটাও করে নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে 2টা 3টা 4টে অলরেডি 4টে চুক্তি কিন্তু বাস্তবায়ন হয়। চুক্তির ভিতরে যে উপাদানগুলো ছিল, 4 নম্বরটা হচ্ছে যে মার্কিন সামরিক বাহিনী ইচ্ছা করলে আমাদের যে কোনো জায়গায় ঘাঁটিতে নামতে পারবে, উঠতে পারবে এবং আমাদের অঞ্চলে, আমাদের বাংলাদেশে ঘুরতে পারবে। এটা অলরেডি হয়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনা বলছে না যে আমরা দ্বীপ চাইলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নাই, সেটা তো আমরা বিশ্বাসে নেই। এখন তো দেখা যায় যে এখন বাংলাদেশটাই আমেরিকার দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমি বলছি যে যেমন আমাদের কিছু করার নাই, আমেরিকা করবে। আমেরিকা তো আমরা ছেড়েই দিয়েছি সব, আমেরিকা করবে। আমি আরেকবার আসবো আপনার কাছে, কারণ আমার হাতে বেশি সময় নেই, মিনিট 4 সময়, দুজনের জন্য মিলে। কিন্তু প্রশ্ন আমি একটাই করব, বোধহয় আজকে রাতে, মানে এখন যদি সময় দেখি তাহলে গতকাল রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন সরকার ভারতকে 12টা চিঠি দিয়েছেন। 12 থেকে 13টা, হ্যাঁ 12 থেকে 13টা 13টা চিঠি আনুষ্ঠানিকভাবে দিয়েছে। বিজেপি বিএসএফ বৈঠক তো চলছে, এরপরে গভর্নমেন্ট লেভেলেও একটা বৈঠক করবার চেষ্টা করা হবে। ধরেন এই পরিস্থিতিতে কোনো রেজাল্ট হলো না, তারপরে কি? 2 মিনিট করে বলেন। না, আমার বিবেচনায় রেজাল্ট হবে। আমি মনে করি এক রেজাল্ট হবে। মানে কি, এরা এগুলি আর কন্টিনিউ করবে। এরা হলো কি জানেন, আমার যেটা মনে হয় যে শুভেন্দু অধিকারীর মুখ রক্ষার জন্য এই কাজগুলি করতেছে ওরা। 2 দিন পরে ওরা ওদের পিপুল খুব পশ্চিমবঙ্গে যারা নাকি বিজেপিকে ভোট দিয়েছিল তারা খুব সন্তুষ্ট হয়ে যাবে, বাহ আমাদের নেতা ভালো দেখাইছে। এবং উনি তো বলছে 45 দিনের মধ্যে কাটাতারে বেড়া করে জন্য আমি জায়গা দেবো। সব কিছু হয়ে গেছে, মোটামুটি একটা জয় হলো, এবং তখন তারা আর হয়েছে করবে না, এটা আমার ধারণা। ওকে, জি। গভর্নমেন্ট পর্যায়ে আলোচনা হলে আমার মনে হয় সমাধান হবে। কতগুলো শর্ত দিবে, আমার এখনো মনে হয় যে শর্ত দিবে এই জিনিসটা আমরা করতে পারবো না, যদি শর্ত মানে সমাধান হবে। আর তারা এছাড়া ভারত কিন্তু তাদের ইন্টারেস্টের বাইরে কিছু করবে বলে আমার কাছে মনে হয় না। তারা শর্ত দেবে এইগুলাই, তোমরা চীনকে সাইড দিও না, আমাদের ডিস্টার্ব করো না, আমাদের কাঁটাতারের যে বেড়াটারা করতেছি সেগুলো এগুলো করবো না, তোমরা পদ্মা ব্যারেজ করতেছো, তিস্তা ব্যারেজকে চীনকে দিতে চাও, দিতে পারবা না, এই শর্তগুলো দিবে হয়তো। যদি সেটা বেড়ে যায় তাহলে আর কিছু হবে না, আর না মানলে এইটা চলতে থাকবে আমার ধারণা।